নতুন সরকারের প্রথম বাজেট কাল। চাল ডাল সহ 60 নিত্যপণ্যে কর ছাড়, কমতে পারে এসি, ফ্রিজ, প্রসাধনী ওষুধের দাম। মূল্যস্ফীতির চাপ থেকে মুক্তি চান মানুষ। পাচার দুর্নীতিতে ভেঙে পড়েছে অর্থনীতি, শৃঙ্খলা ফেরাতে সাজানো হয়েছে নতুন বাজেট। সংসদে প্রধানমন্ত্রী বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে তুলে ধরলেন নানা পরিকল্পনা। ভারতের পুশিন চেষ্টায় সীমান্তে উত্তেজনা, বিজিবি বিএসএফ তুমুল বাকবিতণ্ডা। 26 জেলায় টহল নজরদারি জোরদার। নয়াদিল্লিতে আলোচনায় সমাধানের চেষ্টা। সিন্ডিকেটের হাত ধরে ভারত থেকে ঢুকছে অস্ত্র। দিনাজপুরে গোপন আস্তানায় মজুদ। প্রাইভেট কারে ঢাকা এনে সন্ত্রাসীদের কাছে বিক্রি। অভিযানে আটক 3। কাল রাতে পর্দা উঠছে বিশ্বকাপের রোমাঞ্চ। বাংলাদেশেও আর্জেন্টিনা ব্রাজিল সমর্থকদের জমজমাট আড্ডা। প্রস্তুতি ম্যাচে নাইজেরিয়ার প্রতিপক্ষ রোনালদোর পর্তুগাল। জনপদের সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। স্বৈরাচারী সরকারের অর্থ পাচার আর দুর্নীতিতে দেশের অর্থনীতি ভেঙে পড়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, অর্থনীতিতে শৃঙ্খলা ও ব্যবসার পরিবেশ ফেরাতে সাজানো হয়েছে নতুন বাজেট। বিকেলে বাজেট অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে এই কথা বলেছেন সংসদ নেতা তারেক রহমান। আরও বলেছেন, বিদেশি বিনিয়োগকারীদের আস্থা ফেরানোর পাশাপাশি দেশি বিনিয়োগকারীদের ও উৎসাহিত করতে চায় সরকার। এজন্য দ্রুততম আমদানি রফতানি নিবন্ধন, আমদানির ক্ষেত্রে সহজ মূল্য পরিশোধ প্রক্রিয়া, আন্তর্জাতিক মানদণ্ড মেনে বাণিজ্য সহজীকরণ সহ বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। বলেছেন, বিদেশ থেকে কেউ বাংলাদেশে বিনিয়োগ আনলে তাকে 1.5% অর্থ হারে কনসালটেন্সি ফি হিসেবে প্রণোদনা দেয়া হবে। জানান, আগামী অর্থ বছরে 41,20,000 পরিবারের নারীর হাতে ফ্যামিলি কার্ড তুলে দেওয়ার পরিকল্পনা আছে এই সরকারের। আনিসুর রহমানের প্রশ্নটি আমার কাছে সঠিকভাবে বোধগম্য হয়নি, তবে সেশনটা চলবে। সেই স্বৈরাচারের পতনের পরে আমরা আগেও দেখেছি এবং পতনের পরে আমরা আরো পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি যে কিভাবে দুর্নীতি এবং অর্থ পাচারের মাধ্যমে দেশের অর্থনীতি ব্যবস্থাকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে। স্বাভাবিকভাবেই দেশকে গড়ে তুলতে হলে অর্থনৈতিক সুশৃঙ্খলা বা ডিসিপ্লিন ফিরিয়ে আনতে হবে। এই সরকারের প্রথম বাজেট উপস্থাপিত হবে। সেখানেও আমরা চেষ্টা করেছি দেশে যারা ব্যবসায়ী আছেন প্রত্যেকের জন্য এমন সুবিধা তৈরি করা যেখানে মাননীয় স্পিকার তারা সুন্দরভাবে ব্যবসা করতে পারে। বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক কতগুলো ব্যবস্থা গ্রহণ বা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, যেমন আমদানি ও রফতানি প্রধান নিয়ন্ত্রকের দপ্তর হতে আমদানি রফতানি নিবন্ধন প্রক্রিয়া অনলাইনের মাধ্যমে দ্রুততম সময়ের মধ্যে যাতে প্রদান করা যায় সেই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বন্ডেড এবং নন বন্ডেড সকল প্রতিষ্ঠান সমূহকে এফওসির ভিত্তিতে আমদানির সুযোগের আওতায় আরো সম্প্রসারিত করা হচ্ছে মাননীয় স্পিকার। এর বাইরে মাননীয় স্পিকার আমদানি সহজকরণ করার লক্ষ্যে মূল্য পরিশোধ পদ্ধতি সহজ করা হচ্ছে। বিদেশ থেকে সেটি কোনো বাংলাদেশি হোক অথবা কোনো বিদেশি হোক নাগরিক, তারা যদি বিদেশি ইনভেস্টমেন্ট দেশে নিয়ে আসতে পারে 1.5% তাদেরকে আমরা কনসালটেন্ট ফি বা কমিশন যেভাবেই আপনি বলুন না কেন সেটা আমরা তাদেরকে দিব, ইনসেন্টিভ তাদেরকে আমরা দিব। এবার বাজেটের খবর। ভোক্তার উপর উচ্চ মূল্যস্ফীতির চাপ কমাতে বাজেটে চাল ডাল সহ 60টি নিত্যপণ্যে কর ছাড় দিতে যাচ্ছে সরকার। শুল্ক প্রত্যাহার হতে পারে ক্যান্সার সহ 68 ধরনের ওষুধ তৈরির কাঁচামাল আমদানিতে। দেশে ফ্রিজ, এসি উৎপাদনেও ভ্যাটের হার নামছে অর্ধেকে। উচ্চ কর হ্রাসের প্রস্তাবে কমতে পারে স্বর্ণের দাম। বিপরীতে রড, সিগারেট ও মদের দাম বৃদ্ধির প্রস্তাব আসতে পারে নতুন বাজেটে। নিত্যপণ্যের বাজারে উচ্চমূল্যের উত্তাপে ভোক্তার পকেট আর সামর্থ্য যেন আইসিইউতে। চালের বাড়তি দাম তো আছেই, মাছ মাংসে হাত দেয়ায় দায় নিম্নবিত্ত অনেকের। মূল্যস্ফীতি 9.42% ঘরে, যা গত 16 মাসের মধ্যে সর্বোচ্চ। তবে সরকারের ভাবনাতেও প্রাধান্য পাচ্ছে সাধারণ মানুষের জীবনমান। এবারের বাজেটে তাই চাল, গম, আলু, পেঁয়াজ, ভোজ্য তেল সহ 60টি নিত্যপণ্যের উৎসে কর 1% থেকে নামছে 0.5%। প্রত্যাহার করা হচ্ছে নিয়ন্ত্রণমূলক শুল্ক।
কৃষি উৎপাদন বাড়াতে সার ও কীটনাশকে 7.5% ভ্যাট ও কর প্রত্যাহারের পথে। সংসার শুরুর পরিকল্পনা করছেন, এই বাজেট আপনাকে কিছুটা স্বস্তিতে রাখতে পারে। দেশে এসি ফ্রিজের উৎপাদন পর্যায়ে ভ্যাট 15% থেকে 7.6% নামতে পারে। এছাড়াও ওয়াশিং মেশিন, গিজার, ব্লেন্ডার, জুসারের বিদ্যমান কর সুবিধার মেয়াদও বাড়তে পারে। তীব্র গরমে লোডশেডিংয়ের ভোগান্তি এড়াতে বাসায় লাগাতে পারেন সোলার সিস্টেম, কারণ সৌরবিদ্যুতের যন্ত্রপাতি ও উপকরণ আমদানিতে 2031 সাল পর্যন্ত কর অব্যাহতির সুবর্ণ সুযোগও মিলতে পারে বাজেটে। সংসার তো আছেই, সন্তান নেবেন ভাবছেন, সেখানেও আছে স্বস্তির খবর। শিশু খাদ্য তৈরির কাঁচামালের ওপর বিদ্যমান আমদানি শুল্ক 15% থেকে কমিয়ে 10% করা হতে পারে। শারীরিক সক্ষমতা বাড়াতে নিয়মিত খেতে পারেন খেজুর, কারণ আমদানিতে বিদ্যমান 5% নিয়ন্ত্রণমূলক শুল্ক প্রত্যাহার হতে পারে। স্ত্রীকে খুশি করতে পারেন স্বর্ণ দিয়ে। বাজেটে স্বর্ণ ও স্বর্ণালংকার সরবরাহে 5% উৎসে কর কমিয়ে মাত্র 0.5% করা হতে পারে। এছাড়া জুয়েলারি সেবায় 5% ভ্যাটের পরিবর্তে প্রতি ভরিতে 2500 টাকা সুনির্দিষ্ট কর নির্ধারণ করা হতে পারে। কমবে সাজগোজের খরচও। প্রতি কেজি লিপস্টিক আমদানিতে শুল্কায়ন মূল্য 40 থেকে কমিয়ে $30 নির্ধারণ করা হতে পারে। প্রতি কেজি লোশন, ফেস ক্রিম, ফেস ওয়াশ আমদানিতে শুল্কায়ন মূল্য $10 থেকে কমিয়ে $60 নির্ধারণ করা হতে পারে। নগদ অর্থে এত সব কেনাকাটায় নিরাপত্তা ঝুঁকির শঙ্কায় আছেন? তাহলে শুনুন, ক্যাশলেস লেনদেন উৎসাহিত করতে পয়েন্ট অফ সেল মেশিনের আমদানি শুল্ক 10 থেকে নামছে 5%। প্রত্যাহার হতে পারে 7.5% আগাম করও। এটিএম কার্ড সহ সব ধরনের কার্ড তৈরির কাঁচামালে 5% আগাম কর এবং 113টি পণ্যের উপর থেকে 3% নিয়ন্ত্রণমূলক শুল্ক তুলে নেওয়া হতে পারে। পরিবেশ বান্ধব যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করতে ইলেকট্রিক চার্জিং স্টেশন, ইলেকট্রিক বাস ও ইলেকট্রিক ট্রাক আমদানির উৎসে কর 5% থেকে কমিয়ে 0% করার প্রস্তাব আসছে। স্থানীয়ভাবে ইলেকট্রিক গাড়ি ও ই-বাইক উৎপাদন শিল্পে কর রেয়াতের সুবিধাও আসতে পারে। স্বাস্থ্যসেবাও নজরের বাইরে নয়। ওষুধ উৎপাদনে ব্যবহৃত 68টি কাঁচামাল আমদানির সম্পূরক শুল্ক প্রত্যাহার এবং ক্যান্সারের ওষুধ তৈরির 9টি কাঁচামালে কর রেয়াত সুবিধা দেওয়া হতে পারে। প্রত্যাহার করা হতে পারে কিডনি ডায়ালাইসিস ফিল্টার আমদানির ওপর থাকা 5% আগাম কর। এতে প্রতি ডায়ালাইসিসে খরচ কমবে প্রায় 600 টাকা। হার্টের রিং এবং চোখের লেন্সের উপর থাকা 10% ভ্যাটও প্রত্যাহার হতে পারে। কতটুকু বেড়েছে আপনার উপার্জনের পথ? তবে করমুক্ত আয়সীমা ঠিকই বাড়িয়েছে সরকার। সব ধরনের ফ্রিল্যান্সিং এর আয়ে কর অব্যাহতি এবং করমুক্ত থাকবে কন্টেন্ট ক্রিয়েশন থেকে আয়। কম্পিউটার, প্রিন্টার, পোর্টেবল ডাটা প্রসেসিং মেশিন, ফ্ল্যাশ মেমোরি ও মনিটর আমদানির অগ্রিম কর 5% থেকে কমিয়ে 2% করা হতে পারে। খুশির খবর, সস্তায় ভাগাভাগি করতে পারেন মোবাইলে। কর সুবিধা দেয় কমতে পারে দেশীয় হ্যান্ডসেট ও সিম কার্ডের দাম। তবে নতুন অর্থ বছরে যারা বাড়ি তৈরির কথা ভাবছেন তাদের জন্য কিছুটা দুঃসংবাদ। আবাসন খাতের অন্যতম প্রধান উপাদান এমএস রড এবং এ জাতীয় পণ্যের উৎপাদন পর্যায়ে সুনির্দিষ্ট কর ও ভ্যাট প্রায় 10% বাড়তে পারে। এমনকি ধূমপায়ীরাও হিসেবের বাইরে নন। সিগারেটের ফিল্টার তৈরির কাঁচামালের ওপর 300% এবং নিকোটিনের ওপর 350% সম্পূরক শুল্ক আরোপ করা হতে পারে। নিকোটিন পাউচের ওপর বসছে 40% সম্পূরক শুল্ক। দেশে উৎপাদিত অ্যালকোহল বা মদের উপর লিটার প্রতি 500 টাকা সুনির্দিষ্ট ভ্যাট আরোপের প্রস্তাব আসতে পারে, যা বাড়িয়ে দেবে মদের দাম। বিদেশ থেকে আমদানি করা উচ্চ মূল্যের হিমায়িত মাছে নতুন করে 15% ভ্যাট আরোপ করা হতে পারে। দেশীয় চাষিদের সুরক্ষায় কাজু বাদাম আমদানিতে শুল্ক হার 5% থেকে 1 লাফে বাড়িয়ে 25% করা হতে পারে। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। এদিকে বাজেটের পর বেশিরভাগ সময়ই বাড়ে নিত্যপণ্যের দাম, যার প্রভাব পড়ে জনজীবনে। তাই শ্রমিক, ছাত্র থেকে খেটে খাওয়া মানুষ সবারই চোখ থাকে বাজেটে। তারা চান স্বস্তিতে বেঁচে থাকার নিশ্চয়তা। একই সঙ্গে ভবিষ্যৎ প্রজন্মের সুরক্ষায় শিক্ষার, স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়ানোর দাবিও তাদের। দেখব সাইফুল ইসলামের রিপোর্ট। জীবিকার টানে নরসিংদী থেকে সপ্তাহে কয়েকদিনের জন্য রাজধানীতে আসেন মোহাম্মদ আলী। 3 চাকার রিকশার প্যাডেলে চলে তার সংসার। জিডিপি, মূল্যস্ফীতি এসব তত্ত্ব বোঝেন না মোহাম্মদ আলী। তার কাছে বাজেট মানে বাজারের ফর্দের সাথে মিলুক প্রতিদিনকার খরচের হিসাব। জিনিসপত্রের দাম বেশি। ওই কালকা 400 টাকার কাম করছি, 100 টাকা গাড়ি জমা, 300 টাকা, 300 টাকা তো আমারও না।
তো আমার ফ্যামিলি খাইব কি? আয় ব্যয়ের সাথে মাসের হিসাব মেলে না চাকরিজীবী ও ছোট ব্যবসায়ী পরিবারের। তাদের উপর আছে ব্যক্তি আয়করের মতো প্রত্যক্ষ করের চাপও। যদিও 2026-27 অর্থ বছরের বাজেটে তেমন বাড়ছে না করমুক্ত আয়সীমা। কর জিনিসটা স্কেল অনুযায়ী কমানোর দরকার আছে। এই পরিস্থিতিতে বাজারে গিয়ে চাপে পড়ছেন নির্দিষ্ট আয়ের মানুষ। তাই আসছে বাজেটে নিত্যপণ্যের দাম সাধ্যের মধ্যেই রাখাই তাদের প্রধান দাবি। আয়ের সাথে ব্যয়ের হিসাব তো আমাদের মেলে না, কারণ আমরা এখন যে দ্রব্যমূল্যের যুদ্ধগতি তাতে তো আমরা চলতে পারি না। শিক্ষাখাত যেন উপেক্ষিত না থাকে এবারের বাজেটে, সে নিশ্চয়তা চায় শিক্ষার্থীরা। সরকারের ব্যয় হচ্ছে, ফ্যামিলি থেকে টাকা পয়সা খরচ করতেছে, কিন্তু যেই মূল চাহিদাটা আমাদের কোনো স্কিল শেখা হচ্ছে না। সরকারের এই স্কিল শেখার এদিকে বেশি নজর দেওয়া দরকার। বরাদ্দ বাড়ুক স্বাস্থ্য খাতে, এমন প্রত্যাশা সাধারণ মানুষের। তারা চান হাসপাতালগুলোতে চিকিৎসা সেবার নিশ্চয়তা। স্বাস্থ্য খাতে বাজেট আছে কিন্তু সঠিক ওষুধ পাচ্ছে না, চিকিৎসা পাচ্ছে না। 999-এ কল করলে অ্যাম্বুলেন্স আসে আমরা জানি, কিন্তু সেটা কতটুকু সময় আসে এই আশাটা নিশ্চিত করা। দিন শেষে স্বস্তিতে ঘরে ফেরার নিশ্চয়তা চায় সাধারণ মানুষ। নাগরিক নিরাপত্তায় থাকুক পর্যাপ্ত বরাদ্দ। নিরাপত্তাহীনতায় আছি আমরা, ওই বিষয়গুলো বেশি। মানে আমার মনে হয় যে একটু আইন শৃঙ্খলা বাহিনী, তাদের ভিতরে শৃঙ্খলা বা তাদের চেইন অফ কমান্ড যেটা একটু বাড়ানো উচিত। জুলাই অভ্যুত্থানের পর যে বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন দেখেছিল মানুষ, নতুন সরকারের বাজেটে তার প্রতিফলন থাকুক এমন প্রত্যাশা সকলের। রিকশা চালক থেকে চাকরিজীবী, ব্যবসায়ী বা উদ্যোক্তা, সকলেরই প্রত্যাশা 2026-27 অর্থ বছরের বাজেট হবে জনবান্ধব ও বাস্তবমুখী। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের পাশাপাশি থাকবে জীবনমান উন্নয়নের রোডম্যাপ। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। এবার অন্যান্য খবর। ভারতের পুশিন চেষ্টার মধ্যেই সীমান্তে তুমুল বাকবিতণ্ডায় জড়াচ্ছে বিজিবি আর বিএসএফ। বাংলাদেশি সন্দেহে পশ্চিমবঙ্গে হোল্ডিং সেন্টারে রাখা হচ্ছে নারী পুরুষদের। তাদের ঠেলে পাঠানোর সংখ্যায় বেনাপোল সীমান্তে বিজিবি অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। এদিকে পুশিন ঠেকাতে অন্যান্য সীমান্ত কড়া অবস্থানে রয়েছে বিজিবি। 26 জেলায় নেওয়া হয়েছে বাড়তি সতর্কতা। ভারতের পুশিন চেষ্টা ঘিরে উত্তেজনার মধ্যেই বিএসএফকে কড়া জবাব দিল বিজিবি। জামালপুরের বক্সিগঞ্জের রামরামপুর সীমান্তে তুমুল বাকবিতণ্ডায় জড়ায় বিজিবি বিএসএফ। বুধবার ভোরে এই সীমান্ত দিয়ে একজনকে জোরপূর্বক বাংলাদেশে পাঠানোর চেষ্টা করে ভারতের নন্দীচর বিএসএফ ক্যাম্পের সদস্যরা। টের পেয়ে জামালপুর 35 বিজিবি ও স্থানীয়রা প্রতিরোধ করলে শূন্যরেখায় অবস্থান নেন 60 বছর বয়সী ওই ব্যক্তি। এ নিয়ে উত্তেজনা দেখা দিলে সকাল 10:30টায় বিজিবি ও বিএসএফ 30 মিনিট পতাকা বৈঠক করে। তবে বৈঠক সফল না হওয়ায় নতুন করে উত্তেজনা দেখা দেয় সীমান্তে। বিএসএফ বারবার ওই ব্যক্তিকে ঠেলে দেওয়ার চেষ্টা করলেও প্রতিরোধের মুখে ফিরে যেতে বাধ্য হন তিনি। বেনাপোল সীমান্তেও পুশিন আতঙ্ক বিরাজ করছে। অভিযোগ উঠেছে সীমান্তের ওপারে বেশ কয়েকজন ভারতীয়কে বাংলাদেশি উল্লেখ করে ঠেলে পাঠাতে হোল্ডিং সেন্টারে রেখেছে বিএসএফ। যদিও এই প্রচেষ্টা ঠেকিয়ে দিতে টহল জোরদার করেছে বিজিবি। এছাড়া সাদা পোশাকে চলছে গোয়েন্দা নজরদারি। বিএসএফ পুশিং 2 জন দিয়ে চেষ্টা চালাচ্ছে। বাংলাদেশের শান্তিপ্রিয় মানুষরা একটা উদ্বিগ্নে দিন কাটাচ্ছে। লালমনিরহাট সীমান্তে পুশিন চেষ্টায় বাধা পেয়ে পিছু হটেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। পঞ্চগড় সহ 26 জেলায় বাড়তি সতর্কতার পাশাপাশি চলছে সচেতনতামূলক প্রচার। 2টা গেট আছে, আমরা সব সময় ফলো করি বা লক্ষ্য করি, কোনো মানুষ এখানে পার করে দিতে পারবে না। বিজিবি ভাইয়েরা টহল দিতেছে, পাহারা দিতেছে, আমরাও বর্ডারে পাহারা দিচ্ছি। এছাড়া ঝড় বৃষ্টি উপেক্ষা করে পুশিন ঠেকাতে রাতেও বিজিবির সঙ্গে আনসার সদস্যরাও দায়িত্ব পালন করছে হিলি সীমান্তে। কাঁটাতার নেই এমন এলাকায় পর্যবেক্ষণ চলছে সিসি ক্যামেরায়। ভারতের সঙ্গে বাংলাদেশের 4487 কিলোমিটার সীমান্তের অধিকাংশই পশ্চিমবঙ্গ রাজ্যের সঙ্গে। বাকি সীমান্ত ত্রিপুরা, মেঘালয়, মিজোরাম ও আসামের সঙ্গে। গেল বিধানসভা নির্বাচনের পর পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী ঘোষণা দেন অবৈধ বাংলাদেশি ও অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানো হবে বাংলাদেশে। এরপর থেকেই পুশিন করতে বেপরোয়া বিএসএফ। যতটা জমি চেয়েছে ততটাই দেওয়া হবে। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। জনপদের সময়ে আরও থাকছে। মাদক কারবারিদের বিজিবির কাছে ধরিয়ে দেওয়ার জেরে বিরোধ। চাঁপাইনবাবগঞ্জে
গ্রাম্য সালিশে নিষ্পত্তি করতে গেলে দুপক্ষের সংঘর্ষে নিহত 1, আহত অন্তত 10। উঠছে ফিফা বিশ্বকাপের রোমাঞ্চে বুঁদ বাংলাদেশ। গ্রেটেস্ট শো অন আর্থ উপভোগে রয়েছে নানা প্রস্তুতি। বাবা দাদাকে দেখে কেউ সাপোর্ট করেন আর্জেন্টিনা, আবার কারো বাবা আর্জেন্টিনার ভক্ত হলেও সন্তানের সমর্থন ব্রাজিলের প্রতি। প্রজন্ম থেকে প্রজন্ম এভাবেই বিশ্বকাপ মানে বাংলাদেশে ব্রাজিল আর্জেন্টিনা উন্মাদনা। এবারও তার ব্যতিক্রম নয়। প্রবীণ থেকে নবীন সবাই অপেক্ষায় বিশ্বকাপ রোমাঞ্চে আবারও মেতে ওঠার। ফুটবল বিশ্বকাপ বাংলাদেশের মানুষের জন্য আনন্দ আর আবেগের এক মহোৎসব, আর এর সিংহভাগ জুড়েই থাকে ব্রাজিল আর্জেন্টিনা দল নিয়ে উন্মাদনা। এবারও তার ব্যতিক্রম নয়। বাংলাদেশে টেলিভিশনে প্রথম বিশ্বকাপ দেখানো হয় 1986 সালে। সেবার দিয়েগো ম্যারাডোনা ম্যাজিকে দ্বিতীয় শিরোপা ঘরে তোলে আর্জেন্টিনা। এরপরই দেশে আলবি সেলেস্তেদের নিয়ে শুরু হয় উন্মাদনা। আছে ব্যতিক্রমও। রেডিওতে পেলের খেলা শুনেও অনেকে হয়েছেন ব্রাজিল ভক্ত। আমি 70 দশক থেকে অদ্যাবধি মাঠে আছি। ব্রাজিলের টিমকে আমি বেশি প্রাধান্য দেই, বেশি ভালোবাসি। 86 সালে আমি যে দেশের পতাকা টাঙাইছি দ্যাট মিনস আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হয়েছে। তারপরে বা টাঙাইছিলাম সম্ভবত জার্মানি চ্যাম্পিয়ন হচ্ছে। তারপরে লাগাইছিলাম পাশায় ব্রাজিল চ্যাম্পিয়ন হচ্ছে। অনেকেই আবার বাবা দাদাকে দেখে শুরু করেন সমর্থন। আমাদের বাপদাদা যারা ছিল তারা ম্যারাডোনা ভাইকে অনেক, তার খেলা অনেক পছন্দ করতো। সেই ক্ষেত্র থেকে বাপদাদার কাছ থেকে শুনে আর্জেন্টিনা দলে সাপোর্ট করা। বর্তমান প্রজন্মের একটা বড় অংশ মেসি নেইমারের ভক্ত। প্রজন্ম থেকে প্রজন্ম এভাবেই ব্রাজিল আর্জেন্টিনায় বুঁদ হয়ে আছেন সমর্থকরা। বাবা আর্জেন্টিনা, বাবার সঙ্গে একটু গুস্তাগুস্তি করার জন্য আমি ব্রাজিলকে পছন্দ করি। মেসি হচ্ছে ফুটবলের গড, আমরা মেসিকে সাপোর্ট করি। মেসি এবার বিশ্বকাপটা নেবে। বিশ্বকাপ যার হাতেই উঠুক না কেন, ফুটবলের উৎসবে বাংলাদেশ বরাবরের মতোই থাকবে সমান উচ্ছ্বসিত। নাজমুল হাসান পুলক, সময় সংবাদ। সন্ধ্যা থেকে টানা বৃষ্টিতে তলিয়ে গেছে খুলনা নগরীর বিভিন্ন সড়ক, আর এতে ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। সেই খবর জানাতে খুলনার রয়্যাল মোড়ে আছেন সহকর্মী তানজিব আহমেদ। যাচ্ছি তার কাছে। ভারী বৃষ্টিপাতে তলিয়ে গেছে খুলনা নগরের অধিকাংশ এলাকা। এই মুহূর্তে আমরা নগরীর রয়্যাল মোড়ে রয়েছি। সেই জায়গাটিতে বিভিন্ন স্থানে হাঁটুর উপর পর্যন্ত পানি আসলে রয়েছে এবং এর ফলে নগরবাসী এক ধরনের চরম ভোগান্তিতে পড়েছে বলতে হবে। অর্থাৎ নগরের বিভিন্ন এলাকা প্লাবিত হওয়ার কারণে এবং ঠিক বিকেলের পর অর্থাৎ অফিস ছুটির পরেই যে বৃষ্টিটি শুরু হয় সেটি আসলে ঘণ্টাব্যাপী ভারী আকারে এবং তারপরে আসলে ধীরে ধীরে পড়তে থাকে এবং এর ফলে নগরীর যেসব স্থান সেসবে সাধারণ মানুষ, পথচারী থেকে শুরু করে যারা বিভিন্ন কাজ শেষে ফিরছিলেন বাড়ি, শিক্ষার্থীরা, কোচিং সহ প্রাইভেট প্রতিষ্ঠানে পড়াশোনা শেষ করে যারা বেরোচ্ছেন তারা সবাই আসলে আটকে যায় এবং এই আটকে যাওয়ার পরেই কিন্তু আসলে যে ভোগান্তি এটি চরমে পৌঁছে। আমরা সড়কের বিভিন্ন স্থানে যানবাহন বিকল হয়ে পড়ে থাকতে দেখেছি, যানবাহনগুলোকে ঠেলে নিয়ে সরানোর চেষ্টা করতে দেখেছি এবং যারা হাজার হাজার মানুষ আসলে বিভিন্ন সড়কে আটকা পড়েছেন এবং এর ফলে নগরীর টুটপাড়া, রয়্যাল মোড়, 7 রাস্তা, পিটিআই, কবরখানা, বসুপাড়া, বানিয়াখামা সহ বিভিন্ন এলাকা আসলে আক্ষরিক অর্থেই পানিবন্দী হয়ে পড়েছে সাধারণ মানুষ এবং এই প্লাবিত পানি কতক্ষণে নেমে যাবে সেই বিষয়টি এখন পর্যন্ত আসলে নিশ্চিত না। অর্থাৎ বৃষ্টি যদি আরও বাড়ে সেক্ষেত্রে ভোগান্তি আরও বাড়বে। নগরীর মধ্যে যে সব 22টি ছোট বড় খাল রয়েছে এই সব খালগুলো দখলের কারণেই কিন্তু পানি নেমে যেতে পারে না বলে নগরবাসী অভিযোগ করেছে। একই সাথে 2019 সালে যে 823 কোটি টাকার প্রকল্প নেওয়া হয় সেই প্রকল্পের ফলেও কিন্তু কোনো সুফল আসলে মেলেনি এবং গত 8 বছরে প্রায় 600 কোটি টাকার বেশি, 650 কোটি টাকা খরচ করে নগরীর 198টি খাল পুনঃখনন করা হয়, তবে তার সুফলও কিন্তু এখন পর্যন্ত নগরবাসী পায়নি। তো খুলনায় বৃষ্টি পরবর্তী সময় যে জলবদ্ধতার চিত্র এবং নগরবাসীর ভোগান্তির খবর আমার কাছেই ছিল সর্বশেষ। বৃষ্টিতে জলবদ্ধতায় ভোগান্তির খবর নিয়ে আমরা সরাসরি ছিলাম খুলনায়। জনপদের সময় আরও থাকছে। মধ্যরাতে শেষ হচ্ছে সাগরে মাছ ধরায় 2 মাসের নিষেধাজ্ঞা। নৌকা জাল নিয়ে শেষ মুহূর্তের প্রস্তুতি উপকূলের জেলেদের। পর্যাপ্ত মৎস্য আহরণের আশা। চাঁপাইনবাবগঞ্জে গ্রাম্য সালিশে 2 পক্ষের সংঘর্ষে 1 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত 10 জন। পুলিশ জানায় সদরের শাহজাহানপুর দুর্লভপুর এলাকায় মাদক চোরা কারবারিদের বিজিবির কাছে ধরিয়ে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে বেশ কয়েকদিন ধরে 2 পক্ষের মধ্যে বিরোধ চলছিল। বিষয়টি নিষ্পত্তি করতে দুপুরে গ্রাম্য সালিশের আয়োজন করা হয়। এ সময় উভয় পক্ষের বাকবিতণ্ডা শুরু হলে তা এক পর্যায়ে সংঘর্ষের রূপ নেয়। প্রতিপক্ষের হামলায় 1 জন নিহত হন, আহত হন অন্তত 10 জন। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।
দেশের সক্রিয় অস্ত্রের বড় সিন্ডিকেট। হিলি সীমান্ত দিয়ে ভারত থেকে নিয়ে আসা অবৈধ অস্ত্র মজুত করা হচ্ছে দিনাজপুরের গোপন আস্তানায়। সিন্ডিকেটের সদস্যরা প্রাইভেট কারে রাজধানীতে নিয়ে আসছে সেসব অস্ত্র, বিক্রি করা হচ্ছে সন্ত্রাসীদের কাছে। রাজধানীর যাত্রাবাড়ি থেকে অস্ত্রগুলি সহ 3 অবৈধ অস্ত্র ব্যবসায়ীকে আটকের পর এই তথ্য জানায় র্যাব 10। খোঁজা হচ্ছে অস্ত্রের ক্রেতাদেরও। রাজধানীর যাত্রাবাড়ির কাজলায় মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে চেকপোস্ট বসিয়ে তল্লাশি শুরু করে র্যাব 10। এ সময় একটি প্রাইভেট কারকে থামতে বললে সংকেত অমান্য করে পালানোর চেষ্টা করে। পরে র্যাব সদস্যরা প্রাইভেট কারটি আটক করে। গাড়ির ভেতরে তল্লাশি চালিয়ে ড্যাশবোর্ডের একেবারে নিচ থেকে উদ্ধার করা হয় 2টি বিদেশি অস্ত্র, 2টি ম্যাগাজিন ও 13 রাউন্ড গুলি। আটক করা হয় 3 জনকে, জব্দ করা হয় প্রাইভেট কারটিও। র্যাব জানায় আটক 3 জনই পেশাদার অপরাধী, 12 মামলা আছে তাদের নামে। মাহবুব আলমের বিরুদ্ধে আমরা আমাদের যেই তথ্য ব্যাংক আছে সেখান থেকে দেখেছি তার বিরুদ্ধে 8টি মামলা আছে। আরেকজনের নাম হলো মোহাম্মদ নজরুল ইসলাম। সেই নজরুল ইসলামের বিরুদ্ধে 3টি মামলা আছে। মাদক ব্যবসায়ী থেকে তারা অস্ত্র রাখে। মোহাম্মদ রবিউল ইসলাম, মাহবুব আলম মানিক ও নজরুল ইসলামকে জিজ্ঞাসাবাদে সামনে আসে অস্ত্রের বড় সিন্ডিকেটের তথ্য। র্যাব বলছে সিন্ডিকেটের সদস্যরা দিনাজপুরের হিলি সীমান্ত দিয়ে পাশের দেশ থেকে অবৈধভাবে অস্ত্র দেশে আনে। তাদের দলের অন্য সদস্যরা সেসব অস্ত্র ঢাকায় এনে বিক্রি করেন। নর্থ বেঙ্গলের কোনো একটা জায়গা থেকে তারা নিয়ে এসেছে এবং ঢাকাতে কারো কাছে বিক্রি করার কথা ছিল। তারা যে নেটওয়ার্কটা মেইনটেইন করে সেই নেটওয়ার্কটা এত সহজে মেইনটেইন করে না, কার কাছে বিক্রি করবে এটা ইজিলি আইডেন্টিফাই করা যায় না। তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে, সেই হোয়াটসঅ্যাপের বিদেশি নাম্বার ব্যবহার করে তারা। সিন্ডিকেটের বাকি সদস্যদের ধরতে অভিযান চালিয়ে যাচ্ছে র্যাব। তদন্ত হবে, তারপরে আরো ডিটেইল তথ্য বের হয়ে আসবে। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। দেখছেন জনপদের সময়। নিয়ম নীতির তোয়াক্কা না করে রাজশাহীতে গড়ে উঠছে একের পর এক বহুতল ভবন। পরিকল্পিত নগরায়নের পথে তৈরি হচ্ছে বাধা। রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ জানিয়েছে অনুমোদনহীন ভবন মালিকদের বিরুদ্ধে মামলার পাশাপাশি ভেঙে ফেলা হচ্ছে বর্ধিতাংশ। হাবিবুর রহমান পাপ্পুর তোলা ছবিতে সাইফুর রহমান রকির রিপোর্ট। একসময় জীবন বীমা কর্পোরেশন ছিল রাজশাহীর একমাত্র 10তলা বহুতল ভবন। মাত্র 2 দশকের ব্যবধানে সেই চিত্রও বদলে গেছে। এখন পরিণত হয়েছে বহুতল ভবনের নগরীতে। মহানগরীর উপশহর নিউ মার্কেট মোড়ের 9তলা এই ভবনটি ফায়ার সার্ভিসের ছাড়পত্র না নিয়েই নির্মাণ করা হয়, আর অনুমোদন না নেয়ায় মামলা করে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ। অন্যদিকে সাহেববাজারের 12তলা এসএস টাওয়ার নির্মাণে নিয়মনীতির তোয়াক্কা না করায় মামলা করে আরডিএ। সংস্থাটি জানায় জেলায় বহুতল ভবনের সংখ্যা 1245টি। এর মধ্যে 848টি ভবন নির্মাণ করা হয়েছে রাস্তা না ছেড়েই, আর অনুমোদন না নিয়ে 14টি বহুতল ভবন নির্মাণ করায় মালিকের বিরুদ্ধে মামলা চলমান। প্রয়োজনীয় নথি ছাড়া ভবন নির্মাণের অভিযোগ ওঠা মালিকদের অনেকেই দেখাতে পারেননি সংশ্লিষ্ট সংস্থার নথি। অনেকেই আবার রাজি হননি ক্যামেরার সামনে কথা বলতে। আমরা বেকায়দে আছে, আর শুধু আমরা না, এই যে ফ্ল্যাটের যে মালিকগুলো যারা কিনছে তাদেরও তো বেকায়দে, সবাই মিলে বেকায়দে পড়ে গেছে। মার্কেটের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে, এটা কি আইন আছে? যাওয়ার রাস্তা সে মার্কেটের মধ্যে ঢুকিয়ে দিতে পারে? ওনাদের সঠিকভাবে তদন্ত করে মাটি পরীক্ষা করে যত তলা দেওয়া দরকার তত তলায় দেওয়া উচিত। এলোপাথারি কাজ হচ্ছে, ভূমিকম্প অগ্নিসংযোগ হলে গাড়ি ঘোড়া ঢুকতে পারবে না। সরকার চাপলে তাদের বাধ্য হবে, আমরা সাধারণ মানুষ বললে তো হবে না। ফায়ার সার্ভিস বলছে বাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান ও মার্কেট মিলিয়ে 721টি ভবন রয়েছে চরম ঝুঁকিপূর্ণ অবস্থায়। ঝুঁকিপূর্ণ আছে 588টি, আমাদের একটা তালিকা আছে। আর অতি ঝুঁকিপূর্ণ মানে আগুন লাগলে এটাকে ফেরানোই যাবে না কোনোভাবে, সেরকম ভবন আছে 133টি। এতে টোটাল 721টির মতো ভবন মার্কেট, স্কুল, কলেজ সহ মানে ঝুঁকিপূর্ণ অবস্থার মধ্যে আছে। অনুমোদনহীন ভবন পরিকল্পিত নগরায়নের পথে বাধা তৈরি করায় আইন অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন নগর পরিকল্পনাবিদ। বহুতল ভবন না, এটা অনেক ক্ষেত্রে বহুতল ভবন বাইরেও সেগুলোতে কিন্তু এই নিয়মের বিচ্যুতি ঘটছে। সেক্ষেত্রে অবশ্যই আরডিএ-কে মেইন রোল প্লে করতে হবে। গত 5 বছরে জেলায় 1.5 শতাধিক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ভেঙে ফেলা হয়েছে 140টি ভবনের বর্ধিতাংশ। নিয়ম না মেনে ভবন নির্মাণকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে আরডিএ। তাদেরকে আমরা ইমারত আইন অনুসারে নোটিশ দিচ্ছি, নোটিশের পরে শুনানি গ্রহণ করছি, শুনানি গ্রহণ করে সাইড রিপোর্ট নিয়ে
অনুমোদিত হলে অনুমোদিত অংশের বাইরের অংশ ভেঙে দিতে বলছি, অনুমোদিত হলে পুরো ইমারত অপসারণের জন্য নোটিশ দিচ্ছি। তাদের বিরুদ্ধে পরবর্তী স্টেজে একাধিক নোটিশ দিয়ে তারা তা পরিপালন না করলে আমরা তাদের বিরুদ্ধে মামলা করছি, মোবাইল কোর্ট পর্যালোচনা করছি, করে অপসারণও করতেছি। গত এক দশকে রাজশাহীতে 6,500-এরও বেশি ভবন মালিককে নকশা বহির্ভূত বা অবৈধভাবে ভবন নির্মাণের অভিযোগে নোটিশ দিয়েছে আরডিএ। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। দেখছেন জনপদ সময়। দীর্ঘ 58 দিনের প্রতীক্ষার অবসান। সাগরে মাছ ধরা নিষেধাজ্ঞা শেষ হচ্ছে এই মধ্যরাতে। কক্সবাজার উপকূলে শেষ মুহূর্তের ব্যস্ততা তাই জেলেদের। দীর্ঘ বিরতির পর মাছ ধরার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত জেলেরা। বিস্তারিত জানবো সুজাউদ্দিন রুবেলের কাছে। কক্সবাজার শহরের বাঁকখালী নদীর চেয়ারম্যান ঘাট। নদীতে নোঙর করা ট্রলারগুলোতে চলছে শেষ মুহূর্তের ব্যস্ততা। দীর্ঘ 58 দিনের অপেক্ষার প্রহর শেষে আবারও সাগরে নামার সুযোগ মিলছে। তাই সবার চোখে মুখে উচ্ছ্বাস আর প্রত্যাশার ঝিলিক। শুধু বাঁকখালী নদী নয়, কক্সবাজার উপকূল জুড়েই এখন একই চিত্র। তবে এই আনন্দের মাঝেও রয়েছে শঙ্কা, কারণ নিষেধাজ্ঞা শেষ হচ্ছে বর্ষা মৌসুমে, যখন সাগর উত্তাল আর বৈরী আবহাওয়া জেলেদের জন্য বড় ঝুঁকি হয়ে দাঁড়ায়। তাই মাছের আশায় বুক বাঁধলেও নিরাপদে ফিরে আসার চিন্তা পিছুই ছাড়ছে না তাদের। আমরা এখন বুটটা প্রস্তুতি নিচ্ছি সাগরে যাওয়ার জন্য। বন্ধ যখন সরকার দেয় তখন তো মনে করেন আবহাওয়া খারাপ থাকে না, ভালো থাকে। তো যখন বন্ধ শেষ হয় তখন ঝড় তুফান সিঙ্গেল শুরু হয়। যারা মোটামুটি প্রস্তুতি নিয়েছে, আশা করছি আমরা সাগরে জেলারা সবাই মাছের জন্য অধীর আগ্রহী রয়েছে। জেলা মৎস্য বিভাগের দাবি, সামুদ্রিক মাছের প্রজনন ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যেই বৈজ্ঞানিক গবেষণার ভিত্তিতে নিষেধাজ্ঞার সময় নির্ধারণ করা হয়েছে। যদি এরকম কোনো বিষয় থাকে যে এটা শিফট করা যায়, তাহলে এটা সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে সিদ্ধান্ত গৃহীত হবে। কক্সবাজারের নিবন্ধিত প্রায় 65,000 জেলে থাকলেও এই পেশায় জড়িতদের সংখ্যা 1.5 লাখ ছাড়িয়ে যাবে, দাবি জেলা ফিশিং বুট মালিক সমিতি। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। পটুয়াখালীতে নোঙর করা ট্রলারে চলছে মেরামত। রং করার প্রয়োজনীয় সরঞ্জাম তোলার কাজ। জেলেদের প্রত্যাশা, নিষেধাজ্ঞার সুফলে মিলবে পর্যাপ্ত মাছ, কাটবে আর্থিক সংকট। শিকদার জাবির হোসেনের রিপোর্ট। ক্যামেরায় ছিলেন তৌকিব পেদা। সমুদ্র উপকূলে আবারও ফিরেছে কর্মচাঞ্চল্য। প্রায় 2 মাস ঘাটে নোঙর করে রাখা ট্রলারগুলোতে চলছে মেরামত, রং করা এবং ইঞ্জিন পরীক্ষা নিরীক্ষার কাজ। নিষেধাজ্ঞা শেষে সাগরে যাওয়ার প্রস্তুতিতে ব্যস্ত জেলেরা। কেউ জ্বালানি ও বরফ সংগ্রহ করছেন, কেউ আবার খাদ্য সামগ্রী ও প্রয়োজনীয় সরঞ্জাম ট্রলারে তুলছেন। অন্যদিকে মাছ ধরার জাল মেরামত কিংবা নতুন জাল তৈরির কাজে দিনরাত পরিশ্রম করছেন শ্রমিকরা। সময়মতো কাজ শেষ করতে অনেকেই অতিরিক্ত সময়ে কাজ করছেন। জেলেরা বলছেন, টানা 58 দিনের নিষেধাজ্ঞায় আয় বন্ধ থাকায় আর্থিক সংকটে ছিলেন তারা। তাই এবার সাগরে ভালো মাছ পাওয়ার আশা তাদের। গদির থেকে কিছু টাকা নিয়ে জালপাড়া সাইডে রেডি হইতেছি আর কি। আর ধরে ঋণ মিন মনে করেন মিলিয়ে দিলেই আমরা 6-7 লাখ টাকা ঋণে আমরা আছি। এখন এই সাগরে নামবো, সাগর দিয়ে কামাই করিয়া এইবার ঋণ পরিশোধ করতে হইবে। মৎস্য বিভাগ বলছে, সামুদ্রিক মাছের প্রজনন ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যেই প্রতি বছর এই নিষেধাজ্ঞা কার্যকর করা হয়। এর ইতিবাচক প্রভাব ইতিমধ্যে মাছের উৎপাদনে দেখা যাচ্ছে। 58 দিন সমুদ্রে সকল প্রকার মাছ ধরা নিষিদ্ধ ছিল। এই সময় জেলেরা ঘাটে অবস্থান করেছে, তারা বেকার সময় কাটিয়েছে। তবে আশা করছি এবার তারা যেভাবে এই আইন মান্য করে কার্যক্রম পরিচালনা করছে, তাতে অভিযান পরবর্তী সময়ে তারা পর্যাপ্ত পরিমাণ ইলিশ সহ অন্যান্য মাছ ধরতে পারবে। পটুয়াখালীতে নিবন্ধিত জেলের সংখ্যা প্রায় 80,000। এর বাইরেও রয়েছে প্রায় 1.5 লাখ অনিবন্ধিত জেলে। সরকারি নিষেধাজ্ঞার কারণে গত 15 এপ্রিল থেকে এভাবেই ঘাটে নোঙর করে আছে উপকূলের হাজারো জেলে ট্রলার। আগামী 11 জুন এই নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর থেকেই সমুদ্রে নামবেন উপকূলের জেলেরা। শিকদার জাবির হোসেন, সময় সংবাদ, পটুয়াখালী। জনপদের সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার। নতুন সরকারের প্রথম বাজেট কাল। চাল ডাল সহ 60 নিত্যপণ্যে কর ছাড়। কমতে পারে এসি, ফ্রিজ, প্রসাধনী, ওষুধের দাম। মূল্যস্ফীতির চাপ থেকে মুক্তি চান মানুষ।
পাচার দুর্নীতিতে ভেঙে পড়েছে অর্থনীতি, শৃঙ্খলা ফেরাতে সাজানো হয়েছে নতুন বাজেট। সংসদে প্রধানমন্ত্রী বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে তুলে ধরলেন নানা পরিকল্পনা। ভারতের পুশিন চেষ্টায় সীমান্তে উত্তেজনা, বিজিবি বিএসএফ তুমুল বাগবিতণ্ডা। 26 জেলায় টহল ও নজরদারি জোরদার। নয়াদিল্লিতে আলোচনায় সমাধানের চেষ্টা। এই ছিল জনপদের সময়। রাতের সময় নিয়ে আবারও আসছে কিছুক্ষণ পর। সঙ্গেই থাকুন সময়।